আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। বলা যেতে পারে পশ্চিমবঙ্গে সুস্থ রাজনীতির মৃত্যু নিয়ে। একথা বলতে আজকে আমার কোনো অসুবিধা নেই যে আশিস ব্যানার্জি, রামপুরহাটের 5 বারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ, ডেপুটি স্পিকার, তার অস্বাভাবিক মৃত্যু এখনো পর্যন্ত যা আত্মহত্যা বলেই প্রতিষ্ঠিত, প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক ব্যবস্থাটাই ঠিক ওই রকম গলায় দড়ি দিয়ে এখন ঝুলছে। সুস্থ রাজনীতির মৃত্যু হয়েছে আমাদের এই রাজ্যে। এ বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে ঠিক এই ধরনের আরেকটি রাজনৈতিক আত্মহত্যার কথা আমার মনে পড়ে গেল। সেটার কথা একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। আজ থেকে 10 বছর আগে 2016 সালে এই আগস্ট মাসেই অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুল, তাকে মুখ্যমন্ত্রীর আবাসে একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। একটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি পরিস্থিতিতে আত্মহত্যা করেছিলেন? খুব সংক্ষেপে, নাবাম টুকি ছিলেন মুখ্যমন্ত্রী। কালিখো পুল কংগ্রেস নেতা, কংগ্রেসের একটা অংশকে নিয়ে ভেঙে বেরিয়ে এসে সরকার গঠন করেছিলেন ভারতীয় জনতা পার্টির সমর্থনে। সুপ্রিম কোর্ট তার এই সরকার গঠন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে। কালিখো পুল মনে করেছিলেন যে সুপ্রিম কোর্টে তিনি সুবিচার পাননি। শুধু মনে করেননি নয়, অনেকে হয়তো আজকে ভুলে গিয়েছেন কালিখো পুল দীর্ঘ 60 পাতার যে বলা যেতে পারে সুইসাইড নোট লিখে রেখে গেছিলেন মেরে বিচার বলে। তাতে তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কেহর সিং তার নাম করে লিখেছিলেন যে ওই বিচারপতির ছেলে দেশে প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, সেই বিচারপতির ছেলে 49 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন কালিখো পুলের কাছে মামলার রায় তার পক্ষে দেওয়ার জন্য। এটার এদেশের একজন প্রাক্তন আত্মহত্যা করা মুখ্যমন্ত্রী লিখে রেখে গিয়েছেন। যেহেতু আজ আবার বারবার করে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সুবাদে এখনকার প্রধান বিচারপতি সূর্যকান্ত, যার অবদান, যার সব থেকে স্থায়ী অবদান নিশ্চয়ই হয়ে থাকবে ভারতের রাজনীতিতে এবং ভারতের রাষ্ট্র ব্যবস্থায় ককরোচ জনতা পার্টির জন্ম দেওয়া, নামটি উপহার দেওয়া এদেশের বিক্ষুব্ধ ছাত্র যুব জনতাকে। সূর্যকান্ত সম্পর্কেও যখন নানা কথা উঠছে, নানা অভিযোগ নানা লোকের কাছে, নানা মুখে নানা মহলে শোনা যাচ্ছে, তখন এ কথা স্মরণীয় তার একজন পূর্বসূরি প্রাক্তন প্রধান বিচারপতি কেহর সিং, তার ছেলে 49 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তার ফেভারে কালিখো পুলের পক্ষে রায় দেওয়ার জন্য। এই কথা কালিখো পুল তার আত্মহত্যার করার আগে নিজস্ব যে নোট লেখা তাতে লিখে রেখে গিয়েছেন। আমরা যখন আজকে মহামান্য সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিদের নিয়ে কথা বলি, তখন এই কথাগুলো অনেক সময় আমাদের স্মরণ থাকে না। এই প্রথম ককরোচ জনতা পার্টির আন্দোলন 1 মাস আগে দেশের বিচার ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলেছে। এই কথা মনে রেখে আমরা পশ্চিমবঙ্গের গলায় দড়ি দিয়ে সুস্থ রাজনীতির যে মৃত্যু, তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই আজকে। আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর পর, যে এখন আত্মহত্যা বলেই স্বীকৃত, এটা তথ্যগুলো সকলেরই জানা। এটাও জানা যে তিনি 5 বারের নির্বাচিত বিধায়ক, তার মন্ত্রিত্ব, তার উপাধ্যক্ষের পদে তার থাকা, তার সুইসাইড নোট, সেটাও সকলের জানা।
তার মধ্যে একজন মানুষ, একজন পলিটিক্যাল ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ, সুস্থ জনমুখী রাজনীতিতে বিশ্বাস করা মানুষ, তিনি পশ্চিমবঙ্গের আজকের রাজনীতিতে কতখানি প্রবল মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, তা ওই সুইসাইড নোট থেকে বেরিয়ে এসেছে। স্বভাবতই এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বক্তব্য যে তৃণমূলেরই একাংশের মানসিক চাপ তার উপর সৃষ্টি করেছিল, যার ফলে তিনি হয়তো এই কাজ করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বিশেষ কারো নাম না করেই বলেছেন যে তার উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছিল, তার অমর্যাদা অসম্মান করা হয়েছিল। কয়েকটি ছোটখাটো ঘটনা তো ঘটেছিল বটেই। আমরা ঠিক কি বলবো? আমরা কি বলবো যে আশিস বাবুর উপর এমন অসহনীয় মানসিক চাপ তৈরি হয়েছিল যার ফলে তিনি এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন? নাকি আমি উল্টো ভাবে বলবো, আজকের পশ্চিমবঙ্গ যে রাজনীতির চর্চা করে, যে রাজনীতির প্র্যাকটিস করে, তাতে আশিস ব্যানার্জির মতো মানুষদের কোনো স্থান নেই। রাজনীতি সংক্রান্ত আর যে ঘটনাগুলি ঘটে গিয়েছে গত 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, সেগুলোর দিকে দ্রুত আমরা একবার যদি চোখ বোলাই, এ রাজ্যে নদিয়াতে প্রবীণ কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে খুন করা হলো। অভিযোগে ধৃত কারা? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। কোচবিহারে যে তোলাবাজির বিরুদ্ধে এত কথা বলে নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো কেন্দ্রীয় স্তরের সর্বোচ্চ নেতারা যে তোলাবাজি সিন্ডিকেটকে সারা ভারতের শব্দগুলো সারা ভারতের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নির্বাচন উপলক্ষে, সিন্ডিকেট রাজ নামক শব্দটি সারা ভারতের মানুষ জানলো নরেন্দ্র মোদী অমিত শাহর মুখ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির সুবাদে। সেই সিন্ডিকেট রাজের প্রত্যাবর্তন দেখা গেল কোচবিহারে। নির্মাণ সামগ্রীর গাড়ি থেকে তোলা চাওয়ার দাবি, মারধর, অপহরণ, শেষ পর্যন্ত একজন গ্রেপ্তার। তিনি এখন বিজেপির কর্মী বলেই পরিচিত। নদিয়াতে খুন, কোচবিহারে তোলাবাজি, বাঁকুড়াতেও খুন। ইন্দাসে ককরোচ জনতা পার্টির শেখ আব্দুল হাফিজ, তার বাবা, তিনি আক্রান্ত, তার বাবা আক্রান্ত। এখানে অভিযোগ যারা এখন বিজেপি কর্মী তাদেরই বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে আসলে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গত 15 বছরে, যার পিছনে প্রধান অবদান গত 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের, যে আজকে রাজনীতি বলতে পশ্চিমবঙ্গে এটাই বোঝায় খুন, তোলাবাজি, ভয় দেখানো, মারধর, যার সূত্রপাত শুরু আমরা দেখেছি নির্বাচনে অব্যবহিত পরেই স্বয়ং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর রহস্যজনক হত্যার মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের রাজনীতি, তাতে ক্ষমতার বদল হয়েছে, তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি এসেছে, কিন্তু যে ক্যারেক্টার গুলোকে নিয়ে, যে মানুষগুলোকে নিয়ে রাজ্যের রাজনীতি, তার তো কোনো পরিবর্তন হয়নি। যে সমাজে এই রাজনীতির অধিষ্ঠান, তার তো কোনো পরিবর্তন হয়নি। তারই প্রত্যক্ষ পরিণতি যা, তা আমরা আজ দেখছি। আমার খালি মনে হয় যে আশ্চর্যভাবে সারা দেশে যখন নানা জায়গায় নানাভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে
কেন্দ্রে বিজেপির একনায়কতন্ত্রী আচরণের বিরুদ্ধে, দেশের বহুত্ববাদ, দেশের ফেডারেলিজম রক্ষার পক্ষে নানা রকম আন্দোলন, নানা রকম পলিটিক্যাল ডেভেলপমেন্ট, নানা রকম নাড়াচাড়া চলন দেখা যাচ্ছে, তখন একদা একদা রাজনীতি সচেতনতার নিয়ে প্রবল আত্মগর্ব করা, লোগো শ্লাঘা সম্পন্ন বাঙালি জাতি, সেখানে আমরা দেখছি রাজনীতির সম্পূর্ণ উল্টো চলন। আমরা যেন উল্টো পথে চলেছি।